আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই আসছে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে ইউপি নির্বাচন। ইউপি নির্বাচনের মাধ্যমেই এর মধ্যে দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কাজটা শুরু হবে। স্থানীয় সরকার প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপরে ধীরে ধীরে হয়তো বিভিন্ন ধাপে কখনো উপজেলা অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এগুলি সবই স্থানীয় সরকার নির্বাচন হবে। এখন স্থানীয় সরকার কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা এলাকার উন্নয়ন কিভাবে হবে, কোন উন্নয়নটা হওয়া প্রয়োজন, এটা এই স্থানীয় সরকারের উপর নির্ভর করে। তারা এটা করবে। যদিও আমাদের এখানে স্থানীয় সরকারকে বিকলাঙ্গ করে রেখে দেওয়া হয়েছে। এটা আগে সরকারগুলো সংসদ সদস্যদেরকে ক্ষমতাশালী করতে স্থানীয় সরকারকে মোটামুটি বিকলাঙ্গ করে রেখেছিল। বিকলাঙ্গ এই অর্থে স্থানীয় সরকারের সমস্ত কাজকর্মই আসলে সংসদ সদস্যদের হাতে দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি আমি এটাও মনে করি যে সংসদ সদস্যদের ক্ষমতা এখানে খর্ব করা উচিত। কারণ স্থানীয় সরকার টোটালি স্থানীয় সরকার। স্থানীয় সরকারটা হয় নির্দলীয় পদ্ধতিতে। আওয়ামী লীগ এটাকে দলীয় নির্বাচনে পরিণত করেছিল, কিন্তু এখন এটা নির্দলীয় পদ্ধতিতে হবে। এবার আগামী যে নির্বাচনটা হবে সেটা টোটালি নির্দলীয়, অরাজনৈতিক একটা নির্বাচন হবে। এবং অরাজনৈতিক নির্বাচন হলে পরে অরাজনৈতিক নির্বাচিত প্রতিনিধি যারা হবে তারা একটা রাজনৈতিক আপনার প্রতিনিধির অধীনে কেন থাকবে, এটা একটা বড় প্রশ্ন। সেই বিবেচনায় আমি মনে করি সরকার যখন স্থানীয় সরকার নির্বাচনটা করবেন তখন তারা স্থানীয় সরকারের উপর সংসদ সদস্যদের যে খবরদারিত্ব, মাতব্বরি, এটা যেন কমিয়ে দেন, সেদিকে তারা যেন সচেতন থাকেন। এই একটা প্রস্তাব আমার থাকলো। কিন্তু আমার আসলে আজকের মূল আলোচনার বিষয় কিন্তু এটা না। মূল আলোচনার বিষয় হলো এই স্থানীয় সরকার যেহেতু এটা অরাজনৈতিক নির্বাচন, তো এই নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, যারা নাকি নির্বাচনের স্বাভাবিক আইন অনুযায়ী নির্বাচনের অযোগ্য নয়, তারা থাকতে পারবে কি পারবে না, এই হলো আমার আজকের মূল আলোচনার বিষয়। এখন গতকালকে বিএনপির রিজভী আহমেদ উনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে যাওয়ার পর ওনারা এখানে বিএনপির আসলে হিসাব নিকাশি দিতে গিয়েছিলেন, যাদের আয় ব্যয়ের হিসাব, সেটা অন্য হিসাব, অন্য আলোচনা। কিন্তু ওখান থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছেন, বিভিন্ন দলীয় পদে আগে ছিলেন, কিন্তু এখন তো আওয়ামী লীগের আপনার রাজনৈতিক কর্মকাণ্ডই তো স্থগিত আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই অথবা এমন কোনো ঘটনা তারা ঘটান নাই যে কারণে তাকে প্রচলিত নিয়মে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যায়। তো এমন লোকজন নির্বাচন করতে পারবে কি পারবে না। এখন এই প্রশ্নটা ওনাকে করার প্রয়োজনটা কেন ছিল? প্রয়োজন ছিল এই কারণে যে দুদিন আগে জামাতের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনকে। সেই চিঠিতে তারা বলেছিল যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, সরকারি নিষেধাজ্ঞা আছে, অতএব এই দলটির কোনো নেতা কর্মীকে যেন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া হয়। তারা এরকম একটা প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে দিয়েছিল। আপনার কাছে মনে হতে পারে যে এই প্রস্তাবটা এটাকে মামার বাড়ি আবদার নাকি? হ্যাঁ, তারা মামার বাড়ি আবদারি করেছিল। তারা আসলে এখন পুরো দেশটাকেই তাদের মামার বাড়ি মনে করেন বলে আমার ধারণা। তা না হলে এই ধরনের আবদার তারা কেন করবেন? দেখেন, এই আবদার নিয়ে আমার আপত্তি জায়গাটা কোথায় সেটা আমি বলি। যে কারণে আমি এটাকে একটা অন্য বিশেষণ মামার বাড়ির আবদার হিসাবে উল্লেখ করলাম। এটা কেন সেটা বলি। ঘটনা হলো এটা হবে একটা অরাজনৈতিক নির্বাচন। এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল, আমরা যখন এমপি ইলেকশন হয় তখন কিন্তু পলিটিক্যাল পার্টিকে ইলেকশন কমিশনকে পলিটিক্যাল পার্টি একটি চিঠি দেয় তাদের দলীয় প্যাডে। দলের সাধারণ সম্পাদক অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি চিঠি দেন। সেই চিঠিতে তিনি বলেন যে অমুক লোকটা আমার প্রার্থী, আমার দলের প্রার্থী, তাকে আপনারা আমার দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দেন এবং আমার দলের জন্য যে নির্ধারিত প্রতীক আছে এই প্রতীকটা আপনারা তাকে বরাদ্দ দেন।
এটা হলো রাজনৈতিক নির্বাচন। তার মানে যা আত্মীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদেরকে ধানের শীষ দেওয়া হয়েছে, জামাতের প্রার্থীকে দাঁড়িপাল্লা দেওয়া হয়েছে, এটা কিন্তু মানে আপনার রাজনৈতিক নির্বাচনের ক্যারেক্টারটা এরকম। কিন্তু এই নির্বাচনে কিন্তু এই দাঁড়িপাল্লা, ধানের শীষ, হ্যাঁ, অথবা আপনার ওই যে এই শাপলা কলি এগুলি কিছুই থাকবে না। কারণ এটা হলো একটা অরাজনৈতিক নির্বাচন। আমাদের নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলোর জন্য যে সমস্ত প্রতীক বরাদ্দ দেওয়া আছে তার কোনোটাই এখানে থাকবে না। যদি কোনোটাই এখানে না থাকে তাহলে কে কোন দল করলো এটাও কোনো ইস্যু হতে পারে না। সরকার যেহেতু শুরু থেকে বলছে এটা অরাজনৈতিক নির্বাচন, তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা করা হয়েছে কীভাবে? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তো এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড না, এটা তো একটা অরাজনৈতিক নির্বাচন। তো এখানে আপনি নিষিদ্ধটা কেন করবেন? কাজেই আমি এটা বলেছি এটা একটা মামার বাড়ির আবদার, কিন্তু এই মামার বাড়ির আবদারকে কিন্তু আপনি এড়িয়ে যাবেন না। কারণ মামার বাড়ির আবদার কিন্তু অনেক সময় গৃহীত হয়ে যায়। কেন হয়ে যায় তার কোনো যুক্তি নাই, হয়েছে কিন্তু অতীতে হয়েছে। আমি তো এই কথাও বলি যে জামাত এই ধরনের প্রস্তাব দেওয়ার লজিকটা পায় কোথায়? লজিক খুব সিম্পল। এই যে আইনজীবীদের যে ইলেকশনগুলো হয়ে গেলো কয়েকদিন আগে, সুপ্রিম কোর্ট বার ইলেকশন হলো, সেখানে কিন্তু কিছু লোককে প্রায় 40 জন প্রার্থীকে বাতিল করে দেওয়া হয়েছিল। কেন বাতিল করে দেওয়া হয়েছিল? বলা হচ্ছিল যে এরা নাকি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এটা কোন আইনে পড়লো এটা নিয়ে কেউ কোনো আলোচনা করে নাই। সরকারি দলও এটা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। জামাত তো মহা খুশি, এনসিপিও কোনো কথাবার্তা বলে নাই। তো এটা যদি হতে পারে, এটা অরাজনৈতিক নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগ করে অথবা আওয়ামী লীগকে সমর্থন করে অথবা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ আছে, এই অজুহাতে যদি এইখানে আইনজীবীদেরকে বাতিল করে দেওয়া যায়, তাহলে ইউপিতে যাবে না কেন? স্থানীয় সরকারে যাবে না কেন? এই ধরনের একটা লজিকের উপর ভিত্তি করেই আমার ধারণা জামাত এখানে এই ধরনের একটা প্রস্তাব নিয়ে গিয়েছে। এই প্রস্তাবের কথাই বিএনপি রিজভী আহমেদকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে তাহলে কি এই স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নেবে না? রিজভী আহমেদ একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে এবারের এই স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকের ভিত্তিতে হচ্ছে না। সেক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। কি আইন আছে তা দেখে সে অনুযায়ী তারা নির্ধারণ করবেন। অন্য রাজনৈতিক দল কি বললো না বললো সেটা বিষয় নয়। মানে উনি একটু টেকনিক্যালি সরাসরি কোনো উত্তর দেননি, কিন্তু মূল বক্তব্যটা উনি দিয়েছেন যে এটা দলীয় প্রতীকে হচ্ছে না, কাজেই এটা দলের কোনো কিছু বলার নাই এখানে। এটা বলবে কে? ইলেকশন কমিশন বলবে এবং আদালত বলবে। এখানেও আমি একটা জিনিস অবশ্যই একটু আমার কাছে কনফিউজিং মনে হয়েছে, সেটা হলো আদালত কেন বলবে? এর আদালতের তো কোনো বিষয় নাই, বলবে হলো নির্বাচন কমিশন। যদি কেউ আদালতের কাছে যায় তখন আদালত বলতে পারে, এর আগ পর্যন্ত তো আদালতে বলার কিছু নাই এখানে। খুব ক্লিয়ার এবং সিম্পল। কিন্তু উনি তবুও একটু রেখেছেন, কারণ উনি হয়তো বুঝতে পারছেন না, নিজে হয়তো নিশ্চিত নয় কি চায় তার দল, এটা তারা হয়তো জানে না। কিন্তু আমাদের মনে আছে কদিন আগে প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা মিস্টার ডক্টর জাহিদুর রহমান, তিনিও কিন্তু এই ধরনেরই একটা কথা বলেছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু অরাজনৈতিক নির্বাচন, কাজে যদি কেউ রাজনৈতিক স্লোগান না দেন, প্রার্থী হতে যেয়ে যদি রাজনৈতিক প্রচারণা না চালান, তাহলে সে যদি আওয়ামী লীগেরও হয় কোনো সমস্যা নাই, সে নির্বাচন করতে পারবে। এই ধরনের একটা কথা উনি বলেছিলেন। সেখান থেকে কিন্তু আমরা সরকারের মোটামুটি একটা ধারণা পেয়ে যাই যে সরকার আসলে কী চাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা হয়তো বলবেন, আমি যে কথাটা আগেও বলেছিলাম যে জামাত কেন চায় না এবং বিএনপি কেন জামাতের সঙ্গে একমত হয় না, এই আলোচনাটা একটু করেই আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব। আলোচনাটা হলো এইখানে জামাত কি চায় আসলে। দেখুন, ভেবে দেখুন, জামাত এবার 69টা আসন কিন্তু পেয়েছে, আর ওদের সঙ্গে মিলিয়ে আরও 7টা, আরও 8টা। তো এই যে জামাতের 69টা আসন, জামাত তার জীবনে কোনোদিন এত আসন পেয়েছিল? পায়নি। জামাতের যে মূল দল, জামাত তো পাকিস্তান থেকে আসছে, পাকিস্তানের মূল দল ওদের, ওখানেও জামাতে ইসলাম পাকিস্তান আছে, পাকিস্তানের যে জামাতে ইসলাম তারা কখনো পেয়েছে না? তারাও পায়নি। তাহলে এবার তারা এত আসন পেল কি কারণে? তো জামাতের জনপ্রিয়তা বেড়েছে, হতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। নাকি জামাত অন্য কারো ভোট পেয়েছে,
ভোট বলে তারা কার ভোট পেয়েছে? তারা কি আওয়ামী লীগের ভোট পেয়েছে, নাকি তারা প্রতিটা আসনে বিএনপির যে লোকটা বঞ্চিত ছিল, বিএনপির বঞ্চিত প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী হয়নি, প্রার্থী হতে চেয়েছিল কিন্তু প্রার্থী হতে পারেনি, উনি ক্ষুব্ধ হয়ে তাদের যারা অনুসারী আছে তারা কি জামাতকে ভোট দিয়েছে? এই জিনিসটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। আমি পার্সোনালি মনে করি যে এটা আসলে বিএনপির ওই বিতর্কিত ভোটগুলি জামাতে গিয়েছে। আওয়ামী লীগের লোক জামাতকে ভোট দিবে এটা আমার মনে হয় খুব স্বাভাবিক না। দুই একটা জায়গায় ব্যতিক্রম হতে পারে, দুই একটা জায়গায় হয়তো বা প্রার্থীর জনপ্রিয়তার কারণে, প্রার্থীর গ্রহণযোগ্যতার কারণে, হয়তো আঞ্চলিক রাজনীতির প্রভাব প্রতিপত্তির কারণে হয়তো কেউ আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিতে পারে, কিন্তু নর্মালি দিয়েছে বলে আমি মনে করি না। কারণ আওয়ামী লীগের সঙ্গে জামাতের কিন্তু একদম মূল যে দ্বন্দ্বটা সেটা হলো আদর্শিক দ্বন্দ্ব, যে কারণে মনে হয় না তারা দিয়েছে। কিন্তু জামাত তো ভোট পেয়েছে। এই যে বিদ্রোহীরা যে জামাতকে ভোটটা দিল, তারাও কিন্তু জানে যে তাহলে আওয়ামী লীগে যারা ভোট দিয়েছে, কিছু লোক দেয়নি, যারা দিয়েছে ভোট দিতে গিয়েছে তারা ম্যাক্সিমামই বিএনপিকে দিয়েছে। এটা জেনেই হয়তো ওই বিদ্রোহী জামাতের বিএনপির বিদ্রোহী লোকটা, অসন্তুষ্ট লোকটা তার ভোটগুলি জামাতে গেছে। যদি জানতো যে আওয়ামী লীগের ভোটটা বিএনপিতে যাবে না, তখন কিন্তু বিএনপির ওই লোক যতই ক্ষুব্ধ হোক সে দলের বাইরে ভোটটা দিত না। যাক, সেটা অন্য ইকুয়েশন। এখানে যেটা ব্যাপারটা হয়েছে, জামাতের আসলে একটা আতঙ্ক কাজ করে। সেটা তারা মনে করে, আমার ধারণা এটা নাও হতে পারে কিন্তু আমি এভাবে ভাবি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারা মনে করে যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, আওয়ামী লীগের ভোটাররা যদি নির্বাচনে ভোট দেয়, তাহলে হয়তো তাদের এত ভোট প্রাপ্তি ঘটবে না। কারণ তখন সব বিএনপি এক হয়ে যাবে, তখন জামাতকে কেবল তার নিজের ভোটটা নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে। সেক্ষেত্রে জামাতকে হয়তো তৃতীয় স্থানে চলে যেতে হতে পারে। এটা কিন্তু একটা মূল কারণ যে জামাত সবসময় চাইবে আগামীতে, অন্ততপক্ষে 2031 সাল পর্যন্ত তো তারা চাইবেই যে 31 সাল পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে। এখন এটা যদি জামাত চায় তাহলে বিএনপি কী চায়? আমার কেন যেন মনে হয় এই স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে বিএনপি টেস্ট করতে চাইবে যে রাজনীতির মাঠে আওয়ামী লীগ থাকলে, আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে যদি নাও থাকে, যদি আংশিক শক্তি নিয়ে থাকে, তবু যদি আওয়ামী লীগ থাকে এবং যদি জামাত থাকে পাশাপাশি, তাহলে তাদের অবস্থানটা কি দাঁড়ায়, এটা হয়তো তারা এই ইউপি নির্বাচন দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করতে চাইবে। ইউপি নির্বাচন কয়েকটা ধাপে হবে, নিশ্চয়ই একসঙ্গে সব নিশ্চয়ই হবে না। প্রথম কয়েকটা ধাপ দেখলে তারা ট্রেনটা বুঝতে পারবে। তারপরে হয়তো তারা সিদ্ধান্ত নেবে যে তাদের উপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে সেটা থাকবে কি থাকবে না। কারণ ভাবুর একটা কথা, নিষেধাজ্ঞাটা কিন্তু আছে একটা নির্বাহী আদেশে, সরকার যে কোনো সময় তুলে নিতে পারে। কিন্তু পাশাপাশি এর ব্যাপারে একটা মামলাও হচ্ছে আইসিটিতে। মামলার ফল কী হবে এটা জানতে আমার ধারণা পুরো 1 বছর চলে যাবে। মানে নির্বাচন কিন্তু অক্টোবরে শুরু হলো, পরবর্তী 1 বছর ধরে কিন্তু বাকি নির্বাচনগুলি হবে। কাজে আমার ধারণা পুরো 1 বছর চলে যাবে। মানে আদালতের মাধ্যমে, আইসিটির মাধ্যমে যে রায়টা আওয়ামী লীগের পক্ষে অথবা বিপক্ষে, সেটা আস্তে আস্তে আমার ধারণা স্থানীয় সরকার নির্বাচন শেষ হয়ে তারপরে আসবে। এইখানে বিএনপির হয়তো মূল রাজনীতিটা তারা দেখতে চাইবে যে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কি। এই মুহূর্তে আমার যতটুকু মনে হয় যে জামাতে ইসলাম এবং এনসিপি তারা যে সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে রাস্তায় আন্দোলনটাকে নিয়ে আসতে চাইছে, এটাতে বিএনপি খুব একটা স্বস্তি বোধ করছে না। কাজে বিএনপি হয়তো চাইবে যে জামায়াত এবং এনসিপিকে সাইজ করার জন্য বিকল্প শক্তি হিসাবে কন্ট্রোলড ওয়েতে সীমিতভাবে হলেও আওয়ামী লীগকে মাঠ ছেড়ে দেওয়া। যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা এই স্থানীয় সরকার নির্বাচনের পরে রাজনীতির আরেকটা চেহারা দেখব। কি হবে আমরা জানি না। আবার এমনও হতে পারে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদেরকে মাঠে নামতে দেবে না, আইনগতভাবে কিছু বলবে না, কিন্তু দৌড়ের উপর রাখবে, হুটহাট নতুন নতুন মামলা জুড়ে দেবে। তো এই জায়গাটা আসলে কি দাঁড়ায় আমাদের মনে হয় অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগেও আমরা হয়তো কিছু বুঝতে পারবো। দেখা যাক কী হয়, আমরা অপেক্ষা করি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।